আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আজকে আমরা আমরা যে গতদিন যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এই ওয়েবসাইটটাকে আমরা আস্তে আস্তে পিএইচপি দিয়ে কীভাবে ডাইনামিকলি ওয়েবসাইটটা তৈরি করা যায় সেটা শেখার জন্য আমরা করব। আমরা পিএইচপি কীভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় পিএইচপির, এটা নিয়ে আজকে শুরু করবো। অর্থাৎ পিএইচপির একদম ভেরি বেসিক থেকে। তো আপনারা যদি আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসটা থেকে একদম ভেরি বেসিক থেকে আপনারা শেখা শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পিএইচপি শিখতে পারবেন। পাশাপাশি আপনাদের যদি কারো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি কোনো সমস্যা থেকে থাকে, এটাও সলভ করে ফেলতে পারবেন। কারণ হচ্ছে পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা মূলত এতদিন যা করছিলাম সম্পূর্ণ হচ্ছে মার্কআপ এবং সিএসএস করছি ওয়েবসাইটের জন্য। এটা হচ্ছে HTML এবং CSS, HTML মার্কআপ এবং CSS দিয়ে তার ডিজাইন করছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আমরা কথা বলিনি এবং কাজও করিনি। আজকের থেকে শুরু হবে বেসিক পিএইচপি লার্নিং। তো এখন পিএইচপির মধ্যে আমরা হচ্ছে পিএইচপি যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নট অনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাদের যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় আমরা এটা করতে পারি। আমরা যদি W3 স্কুল স্কুলে পিএইচপির এলাবোরেশনটা আমরা দেখি, তাহলে আমরা বুঝে যাব যে পিএইচপি জিনিসটা আসলেই কি। অর্থাৎ পিএইচপি এটা শর্ট ফর্ম হচ্ছে পার্সোনাল হোম পেজ, কিন্তু এটা হচ্ছে বর্তমানে এটাকে বলা হয় হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখানে এই যে দেখেন W3 স্কুলে আছে, আমার ভিডিও দেখা যাচ্ছে কি? জি স্যার। ও তাহলে দুঃখিত, আমি আসলে গরমের মধ্যে আছি তো। দেখা যায় স্যার। আমার দেখা যায় না, আপনারা দেখা যান না। আমার দেখা যায় না। জি না, স্ক্রিন দেখা যায়। আমার ভিডিও কি দেখা যায়? স্ক্রিন দেখা যায় স্যার, আপনার স্ক্রিন দেখা যায়। ও ঠিক আছে, খেয়ে বলো আমার স্ক্রিন ভিডিও দেখা যায়। হেল্প নিচ্ছে, ও ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আপনারা পিএইচপির যে দেখেন W3 স্কুলে যদি যাই, আপনারা আসলে যদি শিখতে চান, ঠিক আছে, শুধু যে একটা সোর্স থেকে আপনারা হচ্ছে এগুলা করবেন তা না, আপনারা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ইনফরমেশন নিতে পারেন। এই দেখেন W3 স্কুলে আসলে আপনারা হচ্ছে পিএইচপি টিউটোরিয়াল যদি দেখেন, তাহলে দেখবেন এখানে লার্নিং পিএইচপি ইজ এ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ and a powerful tool for making dynamic and interactive web pages। অর্থাৎ একটা ওয়েব পেজকে ডাইনামিক তৈরি করতে গেলে অবশ্যই আপনার হচ্ছে পিএইচপি দরকার আছে। পিএইচপি ছাড়াও কিন্তু জাভা দিয়ে এবং হচ্ছে আপনার পাইথন দিয়ে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, তবে এগুলা দিয়ে হচ্ছে ওয়েবসাইট তৈরি করা যায়। তবে এখানে পিএইচপি কেন ইউজ করা হয়? কারণ পিএইচপি হচ্ছে এখনও 60 থেকে 70% ওয়েবসাইট পিএইচপির উপরে নির্ভরশীল, এবং এর মধ্যে সবচেয়ে বেশি পিএইচপি যে ইয়াটা ইউজ করে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা কিন্তু পিএইচপি দিয়ে তৈরি করা। তো আপনারা যদি হচ্ছে পিএইচপি জানেন, তাহলে আপনারা ভবিষ্যতে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে পারবেন। আপনারা ভবিষ্যতে লারাভেল শিখে ভালো কোম্পানিতে কাজ করতে পারবেন। তাছাড়া আপনি হচ্ছে পিএইচপির আরও বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, ওগুলো নিয়ে কাজ করে আপনি ভালো কিছু করতে পারবেন। তো এখানে পিএইচপির বেসিক যেটা সেটা হচ্ছে আপনারা যদি দেখেন HTML সিনট্যাক্সের ভিতরে কিন্তু আমরা পিএইচপি লিখতে পারি। এই দেখেন পিএইচপি, তবে এটাকে বলা হচ্ছে যেহেতু সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেহেতু সেটা হচ্ছে সার্ভারে কাজ করবে, আপনার কম্পিউটারে কাজ করবে, অর্থাৎ ক্লায়েন্ট কম্পিউটারে কাজ করবে না। সার্ভারে কাজ করে হচ্ছে তার মেকানিজম যেভাবে তৈরি করা হবে ওই মেকানিজম অনুসারে সে আউটপুটটা শুধু আপনার ব্রাউজারে দেখা যাবে, কিন্তু তার যে কিভাবে আমরা স্ক্রিপ্টগুলো লিখছি কোনো কিছুই কিন্তু ব্রাউজারে দেখা যাবে না, সেটা শুধু রান করবে হচ্ছে সার্ভারে। তো যেহেতু আপনার পিএইচপিটা সার্ভারে রান করবে, সেহেতু আপনার কম্পিউটারকে একটা সার্ভার করতে হবে প্রথমে এট ফার্স্ট। তো সার্ভার করার জন্য আমরা বহুল প্রচলিত একটা সফটওয়্যার ইউজ করি। মার্কেটে অনেক ধরনের সফটওয়্যার আছে, তবে সবচেয়ে ইজি এবং সহজ সফটওয়্যারটা হচ্ছে এক্সাম্প। ঠিক আছে, আপনারা যদি গুগলে সার্চ দেন, এখানে জাম্প লিখে, সাপোজ আমি এখানে সার্চ দিচ্ছি XAMPP জাম্প, তো এই জাম্প সফটওয়্যারটা লিখে যখনই আপনি সার্চ দেবেন ব্রাউজারে গুগলে, তখন দেখবেন এখানে লেখা আছে জাম্প ইনস্টল অ্যান্ড ডাউনলোডস, এগুলো আছে। আপনি এখানে ক্লিক দিবেন ডাউনলোডসের উপরে, দেখবেন সরাসরি, অথবা এই সাইটটাতে চলে আসে ডাউনলোডসে ক্লিক দিলে কিন্তু আপনি এই পেজটা পেয়ে যাবেন।
এই পেজের মধ্যে আপনি সবসময় চেষ্টা করবেন আপনি সবসময় লেটেস্ট ভার্সনটা ইনস্টল করার। যদি আপনি উইন্ডোজ ইউজ করেন তাহলে এটা ইনস্টল করবেন, আর যদি কেউ লিনাক্স অথবা ম্যাক ইউজ করেন তাহলে এখানে আরো ভার্সন আছে, এই ভার্সনগুলো আপনি ইনস্টল করে ফেলতে পারেন। এখানে লেখাই আছে জাম্প ফর ওএস এক্স, এইটা ওএস এক্স যারা ইউজ করে, এটা হচ্ছে অ্যাপেলের, তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন। আর হচ্ছে যারা লিনাক্স ইউজ করেন তারা হচ্ছে এই ভার্সনটা ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করি, এটা ডাউনলোড করে নেবেন, এখানে ক্লিক দিলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে 1.49 মেগাবাইটের একটা সফটওয়্যার। তো আমি মনে হয় আমার কম্পিউটারে অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করে সময় নিতে যাচ্ছি না। আপনারা ইজিলি অন্যান্য সফটওয়্যার যেরকম ডাউনলোড করেন এরকম আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন এটা। তো এখানে আমি যদি দেখি একটু আমার ডাউনলোড করা আছে কিনা, এই যে দেখেন এখানে জাম্প 8.2 যেটা আছে সেটা ইনস্টল করা আছে। আমি একটু ভিউ করে বড় করে দেখাই, সেটা হচ্ছে এখানে লার্জ আইকন দিয়ে দেখাইলাম। দেখেন আমি কম্পিউটার কিন্তু যখনই উইন্ডোজ দিছি সাথে সাথে কিন্তু এই সফটওয়্যারগুলো আমি নামিয়ে ইনস্টল করে ফেলছি। দেখেন এখানে এই যে জাম্প উইন্ডোজ এটা ডাউনলোড করেছিলাম এখানে আছে। তো এখানে ডাবল ক্লিক দিলেই কিন্তু আপনার ইনস্টলেশন শুরু হয়ে যাবে। জাস্ট অন্যান্য সফটওয়্যার মতোই এটা সিম্পল একটা সফটওয়্যার, জাস্ট ক্লিক করে করে আপনাকে ইনস্টল করতে হবে। দেখেন ওয়েলকাম টু জাম্প, এটা আসবে যে ইম্পর্টেন্ট যে এটা আপনি দিয়ে দিবেন, তারপরে নেক্সট দিবেন। তারপরে কাজ হচ্ছে আপনার শুধু নেক্সট দেওয়া। এখন বলবে যে এইটা আমার এখানে ইনস্টল অলরেডি আছে সি জাম্পে, আপনি অন্য কোনো ড্রাইভে দিতে চাইলে দিতে পারবো, কিন্তু এখন প্রয়োজন নেই। আপনারা শুধু নেক্সট নেক্সট করে অ্যালাউ দিবেন, নেক্সট দিবেন, ইনস্টল হয়ে যাবে। এই ভিডিওর অর্থাৎ এই ক্লাসের পরেই আপনাদের প্রথম কাজ হবে জাম্প ইনস্টল করা। জাম্প ইনস্টল করতে কারো কোনো প্রবলেম ফেস করলে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখবো সেটা যদি কোনো প্রবলেম ফেস করেন। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে রাখি, তো আপনারা যদি পিসিতে হচ্ছে কোনো কাজ করতে গেলে আটকে যান, তখন একটি সফটওয়্যার আছে সেটা বলা হচ্ছে এনিডেস্ক। আপনারা চাইলে এনিডেস্ক সফটওয়্যারটা আপনার পিসিতে ইনস্টল করে রাখতে পারেন। এই যে দেখেন এখানে এনিডেস্ক লিখে সার্চ দিলেই এনিডেস্কটা পেয়ে যাব। তো এটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, যদি কখনো সাপোর্টের প্রয়োজন হয় আমি আপনার পিসিতে ঢুকে এই সাপোর্টটা দিতে পারবো। যেমন আপনি জাম্প ইনস্টল করতে গেলে কোনো সমস্যা হলে আমি এটা এখান থেকে সাপোর্ট দিতে পারবো আপনার কম্পিউটারে ঢুকে। আচ্ছা, গেল একটা অপশন, আপনারা জাম্প ইনস্টল করবেন। ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনার কি করতে হবে, ইনস্টল করার পরে হচ্ছে আপনাকে জাম্প যে সফটওয়্যারটা সেটাকে রান করতে হবে। রান করার জন্য হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যখন সি ড্রাইভে যদি ইনস্টল করেন তাহলে সি ড্রাইভে যাবেন, যাওয়ার পরে দেখবেন এই যে এরকম একটি ফোল্ডার চলে আসছে। এখানে এই যে জাম্প নামে একটি ফোল্ডার, এখানে ডাবল ক্লিক করবেন, করার পর দেখবেন এখানে একটি অপশন চলে আসছে, এই যে দেখেন জাম্প কন্ট্রোল .exe। এটাকে আপনি যেটা করতে পারেন রাইট বাটন ক্লিক করে এটাকে শর্টকাট করে বলতে পারেন। এই যে দেখেন ক্রিয়েট শর্টকাট, তো শর্টকাটটা আপনি হচ্ছে এই যে ডেস্কটপে নিয়ে রাখতে পারেন। এই যে ডেস্কটপে নিয়ে রাখলাম আমি শর্টকাটটা। দেখেন এবার এটাতে ক্লিক দিলে আমার কিন্তু সফটওয়্যারটা রান হবে। এই দেখেন আমার কিন্তু সফটওয়্যারটা রান হয়ে গেছে, অলরেডি আগে থেকে রান করা ছিল। তো এটা সবসময় আপনি অন করে নিতে পারেন, ডাবল ক্লিক করে এটা অন করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমাদের যেহেতু পিএইচপি আমরা কাজ করব, পিএইচপি নিয়ে এখনই আমরা মাইএসকিউএল নিয়ে কাজ করব না, কোনো ডাটাবেস নিয়ে এখনই কাজ করছে না। সেজন্য হচ্ছে আপনার প্রাথমিক অবস্থা এই যে অ্যাপাচি যে লেখাটা আছে ডান দিকে দেখেন স্টার্ট এবং স্টপ অপশন আছে, এটাতে আপনি ক্লিক করে স্টপ করে দিতে পারেন। আবার এটাতে ক্লিক করে এই দেখেন আমি স্টপ করে দিলাম, এটা কিন্তু স্টপ হয়ে যাবে। আবার স্টার্ট করলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। তো আমার এখানে দেখাচ্ছে, এই সিগন্যালটা আপনার এখানে দেখাবে না। দেখেন আমি সাথে সাথে এটা স্টার্ট করেছি, স্টপ করে ফেলেছি। এই অ্যাপাচি সার্ভারটা মাস্ট বি আপনার স্টার্ট করে দেবে, কারণ পিএইচপিটা হচ্ছে অ্যাপাচি সার্ভার দিয়ে চলে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই অ্যাপাচি সার্ভারটা আমাদের এখানে ইনস্টল। আপনি চাইলে এই জাম্প ছাড়াও কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাপাচি মাইএসকিউএল এগুলো ইনস্টল করতে পারেন, কিন্তু এটা একটি প্যাকেজ সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু দুইটাই একসাথে পাওয়া যায়। সেজন্য হচ্ছে আমার যেহেতু ডাটাবেসও প্রয়োজন, আবার আমার হচ্ছে অ্যাপাচিও প্রয়োজন, সেজন্য হচ্ছে আমি এই জিনিসটা ইনস্টল করি। আমি হচ্ছে আমার এই পিসিতে সবসময় যেন অন থাকে এই ব্যবস্থাটা করে নিয়েছিলাম, এই জন্য হচ্ছে সবসময় এটা অন থাকে, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার সেটা অন থাকবে না। তো দেখবেন আপনার যখন এটা অন থাকবে আপনি কেটে দিলেও চলবে, সমস্যা নেই। এই যে দেখেন এখানে রান করা থাকবে, এই যে যখন জাম্পের আইকন আছে এটাতে ক্লিক দিলেই কিন্তু আবার এটা ওপেন হয়ে যাবে। তো এটা কেটে দিলেও কিন্তু অন হওয়ার পরে কিন্তু এটা আপনার থাকবে।
যখন পরবর্তী এতে পিসি রিস্টার্ট করবেন তার আগ পর্যন্ত রিস্টার্ট করার পরে কিন্তু আবার নতুন করে সেটা এখানে ক্লিক দিয়ে অন করে নিতে হবে। তারপরে দেখবেন আপনার জাম্প আপনার পিসিতে ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে দেখবেন যে এখানে লেখা আছে, এখানে গিয়ে লিখবেন লোকাল হোস্ট লিখে এন্টার প্রেস করবেন। দেখবেন আপনার এখানে এরকম একটি স্ক্রিন চলে আসছে। এই যে দেখেন লোকাল হোস্ট ড্যাশবোর্ডের লিঙ্কে চলে গেছে, আর এখানে দেখেন এই যে অ্যাপাচি, মারিয়াডিবি, পিসি, পার্ল এই জিনিসগুলো কিন্তু এখানে ইনস্টল করা আছে এবং এটা কিসের মাধ্যমে, জাম্পের মাধ্যমে আছে এবং এটা আপনার পেজটা কিন্তু আপনার কম্পিউটারের সার্ভার থেকে ওপেন হয়েছে। তার মানে হচ্ছে আপনার জাম্পটা সঠিকভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি পিএইচপি ইনফোতে ক্লিক দেন তাহলে দেখবেন এখানে পিএইচপি ভার্সনটা দেখাচ্ছে। এই যে পিএইচপি ভার্সন 8.2.12 এই ভার্সনটা কিন্তু চলতেছে, আর বাদবাকি যে প্যাকেজগুলো ছিল, এক্সটেনশনগুলো ছিল, কোনটা অন আছে কোনটা অফ আছে, এখানে সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে। তো এগুলো আমাদের দেখার প্রয়োজন না, জাস্ট দেখে নেব আমরা পিএইচপি ভার্সনটা কত কি ইনস্টল করা আছে, তাহলে আমরা ওই অনুসারে কাজ করতে পারবো। তাইলে আমরা ধরে ফেললাম যে আমাদের কম্পিউটারে জাম্প ইনস্টল করা হয়ে গেছে, আমাদের কম্পিউটারটা জাম্প রানিং আছে এবং আমরা একটি সার্ভার রান করতে পারছি। আচ্ছা, এখন দেখেন আমরা এখান থেকে যদি আমরা আমাদের কম্পিউটারে htdocs জাম্পের লোকাল ড্রাইভের সি ড্রাইভের ভিতরে হচ্ছে আমরা জাম্প ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢুকে htdocs ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, এই যে htdocs, এই ফোল্ডারে যাওয়ার পরে আমাদের যত প্রজেক্ট থাকবে সবগুলা প্রজেক্ট কিন্তু আমরা এখানে ইনস্টল করব। অর্থাৎ দেখেন আমি এখানে আগে থেকেই নিয়ে রাখছি আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট 2024 যেটা আছে ওইটা এখানে আমি রাখছি, এটাদের ভিতরে আমরা বিভিন্ন ফোল্ডার করে রাখছি। তো আমি যদি চাই যে এই ফোল্ডারটা আমি এখান থেকে ভিউ করব লোকাল হোস্ট দিয়ে, অর্থাৎ ইউআরএল দিয়ে, অর্থাৎ পিএইচপির মাধ্যমে, তাইলে সার্ভারের মাধ্যমে, তাহলে কিভাবে আমরা এটা রান করতে পারি। তো দেখেন আমরা এখানে লিখলাম লোকাল হোস্ট লেখার পরে কিন্তু আপনার প্রজেক্টের ফোল্ডারের নাম দিতে হবে। স্টিক্স অ্যাক্সেস ফোল্ডারের নাম দেওয়া লাগবে না, আপনারা সরাসরি এখানে প্রজেক্ট ফোল্ডারের নাম দিলাম। আমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট 2024, আমি এই ফোল্ডারটার নাম দিব লোকাল হোস্ট লিখে। দেখেন আমরা এখানে লিখলাম লোকাল হোস্ট / আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম। তো দেখেন সরাসরি এই ফোল্ডারে কিন্তু এই যে লোকাল হোস্টের মাধ্যমে কিন্তু চলে গেছে, আগে কিন্তু এটা এভাবে ওপেন হতো না। তো দেখেন এখানে যদি আমরা এই যে এখানে অনলাইন ফোল্ডারে ক্লিক দিই, দেখেন অনলাইন ফোল্ডারে চলে গেছে। এখন যদি ক্লাস 15-এ ক্লিক দিই, ইন্ডেক্স পেজের কিন্তু কোনো নাম নাই, কিন্তু সরাসরি দেখেন এখানে সার্ভার কিন্তু index.html ফাইলটাই কিন্তু রান করে দিচ্ছে। এবং প্রোডাক্টে ক্লিক দিলে এই যে দেখেন products.html চলে গেছে, কিন্তু এটা যদি কোনো পেজ না থাকে তাহলে সরাসরি ইন্ডেক্স যে পেজটা থাকে ওইটাই রান করবে। এজন্য হচ্ছে আমরা শুরুতেই ইন্ডেক্স পেজটা করেছিলাম, কারণ আমাদের সার্ভার সবসময় ইন্ডেক্স পেজটাকে চিনে, যেমন ইন্ডেক্স নামে index.html, index.php এই নামে চিনে, এই নামের ফাইলগুলোকে এটা সহজে চিনে। তো এখন আমাদের হচ্ছে আজকে বিষয়টা হচ্ছে যেহেতু পিএইচপির এনভায়রনমেন্ট ইনস্টলেশন, আমরা মোটামুটি জাম্প ইনস্টল করলেই পিএইচপির এনভায়রনমেন্টটা আমরা পেয়ে যাব। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের যে পিএইচপির ফাইলগুলো আমরা এখানে কিভাবে রান করতে পারি। তো এটার জন্য হচ্ছে আমরা আজকে ক্লাস 15 না করে ক্লাস 16 করব, ঠিক আছে। তো আমরা চলে যাব হচ্ছে এই ফোল্ডারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট 2024, তারপর হচ্ছে অনলাইন বেসে এখানে আমরা একটি ফোল্ডার তৈরি করি। আমরা ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ক্লাস 16। এখন এই 16 ফোল্ডারের ভিতরে আমাদের কি আছে, আমরা একটু লোকাল হোস্ট লিখি। এই লোকাল হোস্ট লিখে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট 2024, তারপরে হচ্ছে আমাদের ফোল্ডারের নাম হচ্ছে অনলাইন ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে দেখেন ক্লাস 16 এটাতে ক্লিক দিলাম। দেখেন এখানে বলছে যে ইন্ডেক্স অফ নাই, কোনো ধরনের ইন্ডেক্স ফাইল নাই। তাহলে আমরা একটি ইন্ডেক্স ফাইল তৈরি করে নেই। যেহেতু আমরা এখন পিএইচপি নিয়ে কাজ করব, সেহেতু আমাদের একটা ফাইল তৈরি করব, সেটার নাম হবে পিএইচপি। আমরা হচ্ছে টেক্সট ফাইল নিলাম, নিয়ে হচ্ছে টোটালটার নাম পরিবর্তন করে আমরা লিখলাম হচ্ছে index.php, আমরা এই নামটাই দিলাম। তো দেখেন এবার কিন্তু এটার আইকন চেঞ্জ হয়ে এরকম একটা হাতির মতো আইকন চলে আসছে, পিএইচপির আইকনটা হাতির আইকন, এই জন্য হচ্ছে এটা এরকম আসছে। দেখেন রিলোড দেই, অটোমেটিক্যালি কিন্তু ব্ল্যাঙ্ক পেজ আসছে, পিএইচপির পেজে কিছুই আসে নাই। তো আমরা আজকে এই ক্লাসটা হচ্ছে আমাদের বিএস কোডে আজকে পিএইচপি নিয়ে যেহেতু কাজ করবো, সেহেতু
VS কোডে আমরা এই ফাইলটা ওপেন করে নিচ্ছি, সবগুলো ক্লোজ করে দিলাম। ক্লাস 15 আমরা হচ্ছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস ক্লাস 16টা অ্যাড করে নিই। তো দেখেন আমরা যদি চাই আমাদের এখানে HTML এর সম্পূর্ণ ডকুমেন্টস যা লাগে সব কিছু নিয়ে আসতে দেন, আমাদের এখানে কিন্তু একটা index.php রানিং করছি। তো এখানে যদি সামথিং এটা কিছু লিখে দেই, লিখে সেভ করে দেই, তাহলে দেখেন ওইটাই কিন্তু ডিসপ্লে করবে, অর্থাৎ HTML আকারে এটা ডিসপ্লে করছে। কিন্তু আমাদের HTML লিখতে গেলে তো একটা স্ট্রাকচার লাগে। এই PHP ফাইলের ভিতরেও কিন্তু আমরা অবশ্যই HTML লিখতে পারবো। যেমন আমরা যদি এই যে ধরেন এখানে এরকম লিখি HTML:5 দিলাম, দেখেন আমরা PHP আমরা এটা লিখলাম, লেখার পরে হচ্ছে এখানে h1 ট্যাগ দিলাম, ট্যাগ দিয়ে লিখি আমরা হ্যালো PHP ওয়ার্ল্ড লিখে দিলাম। দেখি এটা আমাদের h1 এর মতো করে আসে কিনা। আমরা রিলোড দিলাম, দেখেন এই পেজটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এখানে যদি আমরা এভাবে লিখে দিই index.php তাহলেও কিন্তু এই পেজটা ওপেন হবে। অর্থাৎ এখানে HTML এবং CSS এর যা কিছু আছে সব কিছু এই .php ফাইলের মধ্যে সাপোর্ট করবে। এবং আরেকটা জিনিস এক্সট্রা সাপোর্ট করবে, যেহেতু এটা ব্রাউজারের আমরা হচ্ছে সার্ভারের মাধ্যমে রান করতেছি, যেমন লোকাল হোস্ট লিখে, সেহেতু হচ্ছে আপনাকে এখানে PHP কিন্তু যে কোডটা আছে ওইটাও সার্ভার সাইডে রান করবে। তো আমরা PHP লিখতে গেলে এখানে কি লিখতে পারি এটা হচ্ছে বিষয়, অথবা আমরা HTML এর সাথে এটা মিক্স করে কিভাবে লিখতে পারি। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ডটা লেখা আছে, ঠিক আছে, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা PHP এর মাধ্যমে কিভাবে ডিসপ্লে করতে পারি। দেখেন আমরা হচ্ছে এখানে PHP এর সিনট্যাক্স লিখতে গেলে আমাদের হচ্ছে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে এই যে এরকম একটা গ্রেটার দেন সাইন, তারপর হচ্ছে কোয়েশ্চন মার্ক, তারপর হচ্ছে দেখেন অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে আমি PHP লিখতেছি কিনা, লিখতে চাচ্ছি কিনা, এই যে PHP লিখবো, তারপর হচ্ছে কোয়েশ্চন মার্ক গ্রেটার দেন সাইন। এটা হচ্ছে এই যে php ফাইলের মধ্যে এটা সাপোর্ট করবে, HTML ফাইলের মধ্যে এটা সাপোর্ট করবে না। মাস্ট বি ফাইলের এক্সটেনশন .php থাকতে হবে। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় যদি আমরা একটা কিছু লিখে দিই, সাপোজ এখানে তো এই ব্লকের ভিতরে আমরা অবশ্যই PHP এর কোড লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে সাপোজ প্রিন্ট করার জন্য, কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাদের লিখতে হবে হচ্ছে ইকো লিখে এরকম ডাবল কোটেশনের ভিতরে আমরা হচ্ছে লেখাটা দিয়ে দিলাম, এই যে হ্যালো PHP ওয়ার্ল্ড, এটা এখানে প্রিন্ট করে দিলাম। তাইলে কিভাবে হয়ে গেল দেখি আমাদের, এই যে এটা কিন্তু আগের জায়গায় আছে, অর্থাৎ আমরা এটা PHP এর মাধ্যমে এখানে প্রিন্ট করছি। তাহলে এখানে একটা কোয়েশ্চন আসতে পারে, যেমন ধরেন আমরা h1 এর মধ্যে এটা প্রিন্ট করছি, কিন্তু আমরা এখানে PHP দিয়ে প্রিন্ট করছি h1 এর মধ্যে, এজন্য হচ্ছে এটা বোল্ড হয়ে আসছে। কিন্তু আপনারা বলতে পারেন এটা তো সরাসরি আমরা লিখে দিতে পারি, তাহলে কেন আবার PHP এর মধ্যে আমরা লিখবো? এটার জন্য বিষয়টা হচ্ছে আমরা এটা তো জাস্ট প্রিন্টে একটা প্রসেস দেখালাম, কিন্তু যখনই এই লেখাটা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে আসবে, যেমন এটা আমরা এখানে একটা প্রোডাক্ট টাইটেল প্রিন্ট করতে যাচ্ছি, তো টাইটেলটা কিন্তু এখান থেকে আসবে না, এখানে ডাটাটা আসবে ডাটাবেস থেকে, এখানে কোনো ধরনের ডাটা থাকবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ইকো মানে কোনো কিছু প্রিন্ট করতে গেলে ইকো লিখতে হবে, আর ওই যে ডাটাটা ডাটাবেস থেকে নিয়ে আসবো ওই ডাটাটা এই জায়গায় বসবে। এই জায়গায় বলতে আমরা বিভিন্ন ডিজাইনের মধ্যে আমরা বসাবো লেখাটা, এজন্য হচ্ছে PHP এর বিষয়টা এভাবে লিখতে হয়। তো এখন আমরা আসলে PHP এর সিনট্যাক্সের বেসিক কিছু জিনিস শিখে ফেলবো। যেমন আমরা যদি HTML ছাড়াও PHP লিখতে চাই, যেমন এখানে বডি HTML টেস্টএমএল এই জিনিসগুলো থাকবে না, সেটা কিন্তু ওইভাবেই কিন্তু আমরা PHP লিখতে পারি। তো PHP সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একই সাথে কিন্তু এটা অবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ আমরা অবজেক্ট বেস কাজ করতে পারি। আপনারা যদি যেহেতু আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স থেকে আসছেন, জাভা জানেন, হয়তো জাভার বৃহৎ একটা সাবজেক্ট ছিল, তো জাভা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড, PHPও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড। তো জাভাটা হচ্ছে ফুল একটা নিজেই সম্পূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু PHPটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো জাভার ক্ষেত্রে হচ্ছে আপনার অবজেক্ট, বিভিন্ন ক্লাসের অবজেক্ট তৈরি করে হচ্ছে আপনার কাজ করা হয়। PHP-তে কিন্তু একইভাবে অবজেক্ট তৈরি করা যায় এবং ক্লাস করা যায়। তো আমরা এখন PHP দিয়ে সিম্পল কিছু স্ক্রিপ্ট দেখবো, এক্সাম্পল দেবো কিভাবে স্ক্রিপ্টটা লিখতে হয়।
আমরা হচ্ছে সম্পূর্ণ পেজটা খালি করে দিলাম HTML। আমরা যেখানে HTML ইউজ করার প্রয়োজন সেখানে আমরা HTML ইউজ করব, যেখানে HTML ইউজ করার প্রয়োজন নয় সেখানে HTML ইউজ করব না। তো যেহেতু আমরা একদম বেসিক জিনিসগুলো শিখতেছি, তো সেহেতু আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু দেখে নিব, সিনট্যাক্সগুলো কীভাবে লিখতে হয়। আমরা এনভায়রনমেন্ট সেট আপ করা একদম ইজি, যেমন জাম্প ইনস্টল করলে হয়ে যাচ্ছে, কিন্তু বেসিক সিনট্যাক্সটা কীভাবে লিখতে হয় এটা আপনাদের জানতে হবে। তো বেসিক সিনট্যাক্সটার জন্য অবশ্যই আপনাকে এই যে এরকম PHP লিখতে হবে। তারপরে হচ্ছে PHP শেষটা হচ্ছে এরকম। তো এটার ভিতরে হচ্ছে আমাদের PHPর যে কোডগুলো আছে সেগুলো লিখতে পারবো। যেমন এখানে ইকো দিলাম হচ্ছে সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। তো এখন ইকো লিখলাম, কোনো কিছু প্রিন্ট করতে গেলে অবশ্যই আমাদের ইকো লিখতে হয়। যে হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট হয়েছে। এখন বিষয়টা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা আমরা লিখলাম, কিন্তু হ্যালো ওয়ার্ল্ডের এখানে আমরা কোটেশন দিলাম। এই জিনিসগুলো আমরা বুঝবো একটু পরে, ভেরিয়েবল যখন আমরা শিখবো। তো এখন PHPর আমরা কিছু এক্সাম্পল দেখি। সাপোজ ধরেন আমরা এখানে একটা ভেরিয়েবল দেখব। প্রথমে শুরু হয় আমাদের ভেরিয়েবল থেকে। তো ভেরিয়েবল জিনিসটা কি? কোনো কিছু রাখার জন্য একটা কন্টেইনার হচ্ছে ভেরিয়েবল। যেমন এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারতাম। সাপোজ আমরা এখানে একটা ভেরিয়েবল লিখতে পারি, অর্থাৎ এটা ভেরিয়েবল মানে হচ্ছে তার মানটা পরিবর্তন হতে পারে যে কোনো সময়। যেমন এখানে একটা নাম দিলাম হচ্ছে টাইটেল, অথবা হচ্ছে আমরা এখানে নেম লিখে দিতে পারি। তো নেম লিখলাম, লেখার আগে দেখেন আমি একটা ডলার সাইন ইউজ করেছি। এই ডলার সাইনের মানে হচ্ছে এইটা এখানে যা লিখতেছি একটা ভেরিয়েবল, এটা বিভিন্ন সময় বিভিন্ন মান এখানে আমরা রাখতে পারবো, অথবা বিভিন্ন ডাটা আমরা এই ভেরিয়েবলের ভিতরে রাখতে পারবো। এটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল লেখার কিছু পদ্ধতি এবং নিয়ম আছে, আমি এটার পদ্ধতিগুলো বলে দিব। যেমন ধরেন ভেরিয়েবলের নাম, এই যে এখানে ডলার লিখছেন, এখানে কখনো স্পেস দিতে পারবেন না। এটা কিছু আমরা নিয়ম আছে, নিয়মগুলো আমি পরবর্তীতে এটা লিখে দিয়ে দেব। তার আগে আমি একটু দেখি কিভাবে ভেরিয়েবলটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তারপরে হচ্ছে ইকুয়াল সাইন, এটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায়, এই ইকুয়ালটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ কোনো কিছুর ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু বা কোনো কিছুর ভ্যালু অ্যাসাইন করতে গেলে এই ইকুয়াল সাইনটা প্রয়োজন হয়। এটা হচ্ছে এখন যা শিখবেন সবকিছুই আপনার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু কাজে লাগবে। এখন দেখেন এখানে নেমটা আমরা দিলাম ভেরিয়েবল, এখানে অ্যাসাইন করার জন্য ইকুয়াল সাইন দিলাম, অর্থাৎ এই নেম ভেরিয়েবলটার ভ্যালু অ্যাসাইন করব। তো ভ্যালুটা কি দিব হচ্ছে আমার নাম আমি লিখে দিলাম, ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখবো সাপোজ ধরেন আশরাফুল ইসলাম। এটার মান আমরা অ্যাসাইন করে দিলাম। এখন অ্যাসাইন করার পরে কিন্তু আমরা একটা সেমিকোলন ইউজ করেছি। এটা হচ্ছে যে কোনো, এই যে টোটালটা মিলিয়ে হচ্ছে একটা স্টেটমেন্ট। আর PHPর ক্ষেত্রে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে এরকম একটা সেমিকোলন মাস্ট বি দিতে হয়। এটা হচ্ছে PHPর সিনট্যাক্সের নিয়ম। আচ্ছা, এখানে আশরাফুল ইসলাম লিখলাম। আশরাফুল ইসলাম লেখাটা হচ্ছে আমরা চাইলে এভাবে লিখতে পারতাম, কিন্তু এভাবে লিখলে এরর আসবে, এভাবে হবে না। তার কারণ হচ্ছে এটা একটা টেক্সট, অর্থাৎ টেক্সট লেখার ক্ষেত্রে অবশ্যই আপনার এরকম ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে আপনার PHP সিনট্যাক্সের ভেরিয়েবলের ভ্যালু অথবা যে কোনো ভ্যালু অ্যাসাইন করার নিয়ম। এখন এটা যদি আপনার টেক্সট না হয়, এটা যদি হচ্ছে ক্যারেক্টার না হয় নিউমেরিক হতো, তাহলে কিন্তু আমরা এখানে কোনো ধরনের কোটেশন দেওয়ার প্রয়োজন হতো না। যেমন আমরা এখানে ডলার সাইন লিখলাম হচ্ছে এজ, সাপোজ ধরেন এখানে 30 লিখে সেমিকোলন দিয়ে দিলাম, অর্থাৎ এখানে একটা সেমিকোলন দিয়েছি, এই টোটালটা একটা স্টেটমেন্টের শেষ, এটার একটা সেমিকোলন দিয়েছি, এটার একটা স্টেটমেন্টের শেষ। তাহলে কিন্তু আবার এই যে এখানে ডাবল কোটেশন দেই নাই, যেহেতু এটা একটা নাম্বার, কোন নাম্বার লিখতে গেলে অবশ্যই ডাবল কোটেশন দেওয়া লাগে না। আর হচ্ছে কোনো ধরনের ক্যারেক্টার লিখতে গেলে এরকম ডাবল কোটেশন মাস্ট বি আপনাকে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। তো এরকম ছোট ছোট নিয়মগুলো নিয়ে কিন্তু আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক দেখবেন, এই সিস্টেমটা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজে লাগতেছে। কিন্তু এখানে শুধু PHPর ক্ষেত্রে এক্সট্রা একটা জিনিস আসছে, সেটা হচ্ছে ডলার। অর্থাৎ কোনো ভেরিয়েবল লিখতে গেলে অবশ্যই তার আগে ডলার সাইন দিতে হবে, কোনো ধরনের স্পেস দেওয়া চলবে না, কোনো ধরনের এরকম হাইফেন দেওয়া চলবে না, তারপরে হচ্ছে কোনো নাম্বার দিয়ে সেটা শুরু হবে না। এটা হচ্ছে ডলার সাইনের ভেরিয়েবলের নিয়ম। ভেরিয়েবলের নিয়ম অবশ্যই মানতে হবে, আদারওয়াইজ আপনার PHP ফাংশনে এরর দেখাবে। আচ্ছা, এখানে কিন্তু কোন জায়গায় ভুল আছে, এরর আছে, খুব সহজে আমরা এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এটা আমি সেভ করলাম। সেভ করার পরে যদি আমরা ব্রাউজারে যাই, তাহলে কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখানে শুধুই আমরা ভেরিয়েবলের মানটা রাখছি, কোনো কিছু কিন্তু আমরা এখানে প্রিন্ট করতেছি না।
দেখেন আজকের ক্লাসে হচ্ছে আমি বলছি বেশি কিন্তু কাজ করছি কম। এখন থেকে হচ্ছে যে ক্লাসগুলোই হবে দেখবেন আউটপুট খুবই কম হচ্ছে কিন্তু কথা বলতে হচ্ছে বেশি, কারণ এই জিনিসগুলো হচ্ছে একদম ইনডেপথ বিষয়, ব্যাকএন্ডের বিষয়। সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো আপনাকে একটু বিশদভাবে আপনার জানতে হবে। এগুলো না জানলে কিন্তু আপনি না বুঝলে আপনি হচ্ছে HTML CSS দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন, কিন্তু আপনি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার এই জিনিসগুলো বোঝা অত্যন্ত জরুরি এবং এটা একটু কঠিনই বলা চলে। আচ্ছা, এবার দেখেন আমি চাচ্ছি যে এই স্টার লেখাটা আমি প্রিন্ট করব। তাহলে প্রিন্ট করতে গেলে আমাদের একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইকো। যেহেতু আমি PHP সিনট্যাক্সের ভিতরেই আছি সেহেতু আমরা এখানে ইকো লিখে দিতে পারি। ইকো হচ্ছে আমি লিখলাম হচ্ছে নেম লেখাটা আমি এখানে প্রিন্ট করে দিলাম ইকো লিখে। তারপর এখন যদি আমি দেখি যে আমার এই যে দেখেন এখানে আশরাফুল ইসলাম লেখাটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার যদি চাই আমরা এইটাও প্রিন্ট করে দিতে, তাহলে কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস ইকো লিখে দিতে পারি। এটা হচ্ছে ইকোর পরে হচ্ছে এখানে ভেরিয়েবলটা শুধু সরাসরি ডাটা না লিখে এখানে ভেরিয়েবলটা লিখে দিতে পারি হচ্ছে এইজ। আচ্ছা, তো এখানে এইজ লিখে দিলাম। দেখেন এই যে নামের পরে কিন্তু এইজটা চলে আসছে, এখানে একটু স্পেস দিলে ভালো হতো। তো এখন যদি আমরা চাই এখানে একটা বিআর ট্যাগ ইউজ করবো, এরকম PHP এর মতো বিআর ট্যাগ ইউজ করে দিলাম। দেখেন অটোমেটিক্যালি এখানে হচ্ছে রং দেখাচ্ছে, এখানে এটা কিন্তু লাল হয়ে গেছে। তো আমরা এটা হচ্ছে রঙই থাক, অর্থাৎ সিনট্যাক্সটা হয় নাই। তো রঙই থাকার পরে হচ্ছে আমরা এখানে যদি রিলোড দিয়ে দেখি তাহলে দেখেন এখানে বলছে পার্স এরর, অর্থাৎ পার্স হয় না এটি পেজটা। এখানে বলছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন এত, এবং এটা হচ্ছে আপনার এই ফোল্ডারের অমুক পেজের ভিতরে হচ্ছে লাইন নাম্বার 7-এর ভিতরে হচ্ছে আপনার এররটা আসবে। এরকম PHP-র এররগুলো হচ্ছে খুব সুন্দরভাবে দিয়ে দিবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা। এরর রিপোর্টিংটা খুব সুন্দর PHP-র, অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে PHP ডিবাগিংটা সবচেয়ে সহজ। আচ্ছা, তাহলে আমরা এখানে বিআর ট্যাগটা কিভাবে দিতে পারি? আমরা এখানে ইকো লিখে ডাবল কোটেশনের ভিতরে অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা বিআর ট্যাগটা দিয়ে দিতে পারি। তাহলে কিন্তু এখানে একটা নাম প্রিন্ট হবে, একটা টেক্সট প্রিন্ট হবে, তারপরে এইরকম একটা HTML ট্যাগ প্রিন্ট হবে, তারপরে হচ্ছে এখানে এইচটা প্রিন্ট হবে। আমরা একটু দেখি, দেখেন আমরা অটোমেটিক্যালি এই যে বিআর ট্যাগ আশরাফুল ইসলাম নাম লিখছি, তারপরে হচ্ছে আমরা একটি ভেরিয়েবল দিয়ে আমরা হচ্ছে এইচটা প্রিন্ট করে দিছি। তো এখানে মূলত কাজ হচ্ছে আপনারা নেম এবং এজ, এখানে হচ্ছে ভেরিয়েবল, বুঝলেন? সিম্পলি হচ্ছে ভেরিয়েবল। এই যে ভেরিয়েবলটা PHP-তে সব জায়গায় ব্যবহার হবে। ভেরিয়েবল নিয়ে যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা সবসময় এটা ক্লিয়ার করতে দ্বিধাবোধ করবেন না, কারণ হচ্ছে এটা খুবই জরুরি। তো ফার্স্টলি হচ্ছে ভেরিয়েবল নিয়েই হচ্ছে আমরা আজকের ক্লাস, আর এনভায়রনমেন্ট নিয়ে আপনারা হচ্ছে আজকে এনভায়রনমেন্টটা সেট আপ করবেন এবং দেখবেন এরকম একটা PHP-র পেজে আপনি একটা ভেরিয়েবল লিখবেন, লিখে হচ্ছে ভেরিয়েবলটা বিভিন্নভাবে এরকম ইকো করার চেষ্টা করেন, প্রিন্ট করার চেষ্টা করেন, দেখবেন প্রিন্ট হচ্ছে কিনা। তো আমরা একটি একটি করে PHP-র যে ভেরিয়েবলগুলোর হচ্ছে ডাটা টাইপগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি আমরা এগুলো আস্তে আস্তে দেখব। তারপরে হচ্ছে আপনি W3 স্কুলে চলে যাবেন। দেখেন W3 স্কুলে গিয়ে আপনার প্রথম কাজ হবে হচ্ছে এই যে সিনট্যাক্স সম্পর্কে জানা। এখানে সিনট্যাক্সে ক্লিক দিবেন, এই যে PHP-র সিনট্যাক্সটা কীভাবে লিখতে হয়, এই যে দেখেন PHP থেকে শুরু হয়। তো সিনট্যাক্সের আরেকটা বিষয় হচ্ছে কমেন্টটা আমি পরে দেখাবো। তো এখানে আপনারা হচ্ছে ফার্স্টলি যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে যে ভেরিয়েবলসে ক্লিক দিয়ে আপনারা ভেরিয়েবলসের যে বিষয়গুলো আছে সবগুলা জেনে যাবেন, একদম A to Z। এই পেজটা যা আছে সব কিছু আপনারা শিখে যাবেন। এখানে ভেরিয়েবল স্কোপ এই জিনিসগুলো একটু পড়বেন। এই পেজটা পড়ে হচ্ছে আমরা আগামীকালকে এই ভেরিয়েবলটা নিয়ে আবারও ক্লাস করব। তারপর ডাটা টাইপস নিয়ে আলোচনা করব, স্ট্রিং নাম্বারস এগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে হচ্ছে আপনার ভেরিয়েবলসগুলো কীভাবে ইউজ করতে হয় এগুলো আপনি একটু দেখে নেবেন। এই পেজটাতে আমরা হচ্ছে ভেরিয়েবল নিয়ে কালকে আবারও আলোচনা হবে এবং ভেরিয়েবল স্কোপ এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস আমি বড় করছি না, কারণ PHP-র ক্লাসটা এমনিতেই কঠিন মনে হয়। আপনারা হচ্ছে জাম্প ইনস্টল করবেন এবং PHP-র এরকম একটা বেসিক ইন্ডেক্স পেজ ওপেন করবেন, একটা ভেরিয়েবল দিবেন, একটা কিছু প্রিন্ট করার চেষ্টা করবেন।
আমরা আমাদের পেজের মধ্যে কিভাবে এটা ইনস্টল কাজ কোডগুলো লিখে পিএইচপির ডাইনামিক করব আমরা আস্তে আস্তে শিখে যাব। আমরা তো অলরেডি একটা ওয়েবসাইট বানাইছি HTML দিয়ে। আপনারা যারা বানান নাই অবশ্যই সবাইকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। আজকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনারা হচ্ছে প্রয়োজনে পূর্বের ভিডিওগুলো দেখে এগুলো আপনারা কমপ্লিট করবেন। যেহেতু আমরা ক্লাস বেশি দিব, আমরা এরকম ছোট ছোট করে ভেঙে ভেঙে একদম ইনডেপথ আমরা পিএইচপি শেখার চেষ্টা করব, যাতে করে আমরা পুরো পেজটাকে নিজে থেকে ডাইনামিক এবং একটা সফটওয়্যার তৈরি করতে পারি পিএইচপি দিয়ে। তো এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম বেসিক। আপনার হচ্ছে ভেরিয়েবল জিনিসটা জানলে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকখানি জানা হয়ে যাবে। এবং এই ভেরিয়েবল যেটা হয়তো লেখার ধরন এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক রকম, কিন্তু এই ভেরিয়েবলগুলো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ভেরিয়েবল আছে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ডাটা টাইপস আছে। তারপর হচ্ছে বেসিক যে কনসেপ্টটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কনসেপ্টটা, এই যে দেখেন এখানে অপারেটরস আছে, তারপরে ইফ ইজ, সুইচ, লুপস, এই জিনিসগুলো, ফাংশনস, এরে, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। হয়তো সিনট্যাক্সটা ভিন্ন, অর্থাৎ লেখার ধরনটা এক এক প্রোগ্রামিং এর লেখার ধরন হচ্ছে এক এক রকম, এটা শুধু ভিন্ন। বাদ বাকি হচ্ছে সব কিছুই সেম, সব কিন্তু আইডিয়া অথবা হচ্ছে প্ল্যানিং আপনার সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, শুধু সিনট্যাক্সটা ভিন্ন। তাহলে আজকে আমি এতটুকুই রাখবো। কারো কোনো প্রশ্ন থাকলে এটা বলতে পারেন। আর হচ্ছে যারা অনলাইনে থেকে হচ্ছে ইনস্টল করে